আমি রাজনীতি না করলেও রাজনীতি আমাকে ছাড়ে নাই। যে সময় বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছেন তখন দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। ম্যাক্সিমাম টাকা যা বৈদেশিক টাকা ছিল আমাদের, সেটা ডলার হয়ে আপনার বিদেশে পাচার হয়ে গেছে। 5ই আগস্টের পরেই প্রথম বক্তৃতায় যাদের চিফ বলেন যে একটা জালিমকে বিদায় করে আরেকটা জালিমকে আমরা আনবো, বেশি কিছু তো বলতে হয় না, ওই বলে না 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনাই যথেষ্ট। একজন মানুষ জাহান্নামী হবে না জান্নাতি হবে এটা একমাত্র আল্লাহই জানে, গড জানে। আল্লাহর উপর হাত ঘোরানোর দায়িত্ব আপনার না, আমার না। এখনো কিন্তু এই দেশটা আওয়ামী লীগই চালাচ্ছে। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পড়াশোনা করছি, পড়াশোনা করে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত চলে এসেছি, কিন্তু এই লাইনগুলোর সাথে আমরা পরিচিত হইনি এমন মানুষের সংখ্যা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম। কিন্তু আসলেই কি আমাদের যা কিছু সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির পেছনে নারীদেরকে সমানভাবে আমরা অংশগ্রহণের সুযোগটা দিতে পারছি? এমনকি আজ যে আমরা পলিটিক্যাল পালস আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেখানটায় আমরা কতখানি নারীদের কণ্ঠ আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি? কতজন নারী আসলে তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা, চিন্তা চেতনার কথা আপনাদের মাঝে শেয়ার করতে পারে? এই বিষয়গুলো নিয়ে আসলেও ভাবা উচিত, আমাদের ভাবতে হচ্ছে। এবং এই ভাবনার শেষ একদিন হবে যেদিন সত্যিকার অর্থে আমরা সকলের সমান উপস্থিতি নিশ্চিত করতে পারবো। দর্শক, আশা প্রত্যাশা এবং নানান আলোচনা সমালোচনা সবকিছু নিয়ে কথা হবে বরাবরের মতো আমাদের আজকের পলিটিক্যাল পালস। সাথে আছে আমি সূচনা, এবং আমাদের সাথে আজ আছেন অতিথি হিসেবে যিনি আছেন তিনি আমাদের ভীষণপ্রিয় একজন মানুষ, নীলোফার চৌধুরী মনি, সংসদ সদস্য হিসেবে যিনি এবছর শপথ গ্রহণ করেছেন। আজ তাকে আমরা পেয়েছি, চলুন কথা বলি তার সাথে। আপা স্বাগতম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে দীর্ঘদিনের রাজনৈতিক যাত্রায় আমরা আপনাকে দেখতে পেয়েছি। আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আমরা খুব ভালো একটা যে গভীরে যে জানতে পারি তা না, কিন্তু আজকের এই আলোচনা আমরা চেষ্টা করব রাজনীতি এবং সেই সাথে আপনার ব্যক্তি জীবনের পথ চলা থেকে এই রাজনীতি পর্যন্ত আসা, আজকে সংসদ সদস্য হিসাবে মহান সংসদে দায়িত্ব পালন করা, এই বিষয়গুলো নিয়ে টুকটাক কথা বলার জন্য শুরুতে জানতে চাই আপা যে আপনার রাজনৈতিক যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে? আসলে অনেক দিন আগের কথা। তখন ধরেন এরশাদ জামানা, আমি স্কুলে পড়ি, এরশাদ আসলো, তারপর সমস্ত রাজনীতি বন্ধ করে দিল, তখন আমি 9-এ পড়ি মেবি। তারপর সেখান থেকে স্কুল থেকে কলেজে গেলাম, রাজনীতি বন্ধ অনেকটাই। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে আসলাম, এই এরশাদের সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। তার যে অত্যাচার স্বৈরাচারিতা দেখেছি, ওই সময়টা আমাদের এমন ছিল যে কোনো অন্যায়কে চরমভাবে অন্যায় মনে হতো, শুধু অন্যায় না চরমভাবে মনে হতো। এই যে গণতন্ত্র হরণ করাটা, কথা বন্ধ করাটা, নিজে কথা বলতে না পারাটা, মানুষকে যে করে করে খেত, এটা খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল। সেখান থেকে বিশ্ববিদ্যালয়, আমি কলেজেই ওই ভেতরে চুরি করে রাজনীতি যেটা, আর আমার রাজনৈতিক পরিবারে জন্ম। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে আপনার জাগদল থেকে রাজনীতি করতেন। তো ওইখানে তো ওই ঘরে চুরি করে রাজনীতি, কেউ আসতো বন্ধুবান্ধবরা, যখন এরশাদের সময় কথা বলা বন্ধ ছিল, মানে রাজনীতিক কথা বলা, তখন দেখতাম কাছে থেকে, কিছুটা বুঝতাম না। তারপরে বিশ্ববিদ্যালয়ে আসলাম, হলে উঠলাম। তো হলে ওঠার পরে আপনার আরও শেষের দিকে এরশাদের তখন, তো সেই সময়টায় আসলে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে যেতেই রাজনীতিতে ঢোকা আমার। যদিও আপনি একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার পরিবার থেকে আসলে আপনার বাবা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু সাধারণ 8-10টা পরিবারের মেয়ে থেকে আপনার আপব্রিঙ্গিংয়ে কোনো ডিফারেন্স ছিল কিনা? আপনাকে পরিবার থেকে অনুপ্রাণিত করা হতো কিনা? কিছুটা করা হতো, কিছুটা হতো না। যেমন আমার মা খুব পর্দানশীল ছিলেন, উনি প্রত্যেক দিন পত্রিকা, আমার বাড়িতে অনেক পেপার কেনা হতো, 8টা-10টা পত্রিকা সেই আমলে কেনা হতো। উনি পত্রিকার প্রথম পাতা দেখতেন না, যে তার মেয়েকে ছবিতে দেখতে হবে বলে, এবং সে অনেক রকম কসম টসম কাটিয়ে, আর মিছিলে যাবা না, এই করবা না, ওই করবা না। কিন্তু আমার বাবার কাছ থেকে আমার উৎসাহটা পাওয়া, আমার বাবা কোনো দিন বলে নাই
যে তোমার রাজনীতি করা যাবে না বা কিছু। আর সময়টাই ছিল তো আসলে অন্যায়ের প্রতিবাদ করার সময়। আপনি খোঁজ নিলে দেখতে পারবেন যে তখন এমন হতো যে শেষ দিকে এরশাদের 90-এ আপনার সমস্ত হলের ছেলেমেয়েরা বের হয়ে গিয়েছিল, যেটা 24-এ আপনারা দেখেছেন। তো ওই সমস্ত ছেলেমেয়েরা তো সবাই কিন্তু রাজনীতি করে নাই, তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ম্যাক্সিমামই তারা চলে গেছে, সাধারণ ছিল। কিন্তু অন্যায়ের প্রতিবাদটা যে না এটা ঠিক না, এই স্বৈরশাসকের জন্য থাকা ঠিক না, তো এই জন্য সবাই কিন্তু তখন নেমে গিয়েছিল একদম সমস্ত হলের ছেলেমেয়েরা। তো সেই জায়গাটায় আমরা তার আগেই করেছি, যে কারণে আমরা সামনের দিকে ছিলাম। তারপরে আমি যখন চিন্তা করলাম যে আসলে আমি যদি চাকরি করি, আমার একটা দেশের একটা প্রবলেমকে ইমপ্লিমেন্ট করতে আমার অনেক দিন লাগবে, বা আমি পারবো না, নাও পারতে পারি, আমি সাধারণ পাবলিক থাকলে নাও পারতে পারি। বাট আমি যদি রাজনীতি করি, কখনো যদি সংসদে যাই, এই যে হা জয়যুক্ত হয়েছে 3বার, বা না জয়যুক্ত হয়েছে বলে আমি একটা বিল পাস করতে পারবো, আমি নারীদের জন্য কাজ করতে পারবো, আমি অবহেলিত মানুষের জন্য কাজ করতে পারবো। সেই কারণটার জন্য আমার আর ফিরে আসা হয়নি। একটা সময় রাজনীতি আমাকে করলো, আমি রাজনীতি না করলেও রাজনীতি আমাকে ছাড়ে নাই। আমরাও চাই না রাজনীতি আপনাকে ছেড়ে যাক, কেননা যে কণ্ঠ সেই স্কুল জীবনের পর থেকেই বলা যায় যে এতখানি বলিষ্ঠভাবে রাজনীতিতে ভূমিকা রেখেছে, সেই কণ্ঠ আসলে আমৃত্যু থাকুক। জামালপুরের সাথে আপনার গভীর সংযোগ, এবং সেই জায়গাটায় আপনি সংরক্ষিত আসন থেকে এবার এমপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয় উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নে এই মুহূর্তে আপনার পরিকল্পনা কি? দেখেন, এইটা তো আসলে স্থানীয় উন্নয়নটা তো সব জায়গায় একই রকম পরিকল্পনা। সরকারের যেভাবে থাকে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান যদি ব্যবস্থা করা যায়, সেটা ব্যবস্থা করার আগে রাস্তাঘাটের পরিবর্তন করতে হয়। সেইটা করার জন্য ব্যবস্থা করা জরুরি, সেই ব্যাপারে কাজ করা। নারীদের উন্নয়নে আসলে আমার এলাকাটা নকশিকাঁথার এলাকা, আপনি নিশ্চয়ই জানেন। তো সেই নকশিকাঁথার অনেক নারী, তাদের কম শিক্ষিত তারা নকশিকাঁথার কাজের সাথে জড়িত। সেটাকে একটা বিশ্বের দরবারে এমনিতেই পরিচিত, সেটাকে আরেকটু ভালোভাবে কিভাবে নেওয়া যায় ওটা নিয়ে আমি কাজ করব। আর নারীদের শিক্ষার ব্যাপারে, নারীদের চাকরির ব্যাপারে, যেটা আসলে সামগ্রিকভাবে কাজ করা, সেটা নিয়ে আমি কাজ করছি। এটাই আমি বলতে চাই। 2008 সালে আপনি একবার এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, এবং তারপরে 18 বছরের ব্যবধান, এবং তারপরে আবারও আপনি সেইখানটায় ফিরে এলেন। এই দীর্ঘ বিরতিতে আসলে রাজনীতির যে বিরতি ছিল, ক্ষমতা থেকে যে বিরতিটা ছিল, এবং সেখান থেকে আজকের সংসদ সদস্য হিসেবে আপনার যে অবস্থান, এটা কি আপনাকে কোনোভাবে বদলেছে বলে আপনার মনে হয়? দেখেন, ওই সময়টা এবং এই সময়টার মধ্যে পার্থক্য আছে, আবার নাইও। ওই সময়টা অস্থির রাজনীতি ছিল 2008-এ, চরম অস্থির 2 বছরের অনির্বাচিত সরকারের পরে নির্বাচনটা হয়েছিল। বিএনপিকে তার ন্যায্য হিস্সাটা দেওয়া হয় নাই। সেই সময় যে মানে আপনার ঝাঁঝালো বক্তব্য, মাঠে কাজ করা, মাঠে ময়দানে সব কিছুতে, সেটা এক ধরনের ছিল। আর এখন ওইটার জবনিকা হয়ে এই 18 বছরে কিন্তু ওইটা ওইরকমই ছিল। ওটার জবনিকা শেষে আমি এইটুকু বলতে চাই যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন নিয়ে আছি আমরা। সেই স্বপ্নটা কতটুকু আমরা সাকসেস করতে পারবো, সামনে আমাদের কাজ এবং দেশীয় অন্য দেশীয় যে ষড়যন্ত্রগুলো, সেগুলো কতটা রুখতে পারবো, সেটার উপর ডিপেন্ড করবে। আপা, দীর্ঘদিন পর যখন আপনার দল ক্ষমতায় এসেছে, সেখানটাকে আপনার মূল্যায়নটা কি আমরা একটু জানতে চাই, যে আগের বিএনপি এবং বর্তমান সময়ের বিএনপি দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পান কিনা আপনি? খুব কঠিন, জটিল প্রশ্ন। আগের বিএনপি একরকম সৌন্দর্য ছিল, এখনকার বিএনপির একরকম সৌন্দর্য কিংবা অসৌন্দর্য যদি বলি, দুইটারই কিছু না কিছু তো থাকেই। একটা বলে না যে কুপির নিচে অন্ধকার, কুপি থাকলে অন্ধকারও থাকবে, আলোও থাকবে, ওটা নিয়েই আমাদের চলতে হবে। তবে আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সময়ের সাথে খাপ খাওয়ানোটাই তার বড় চ্যালেঞ্জ। যে যতটাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে, সে ততটা
তার জন্য গেইন করতে পারবে, দেশের জন্য গেইন করতে পারবে। ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বিএনপি কিন্তু বিজয়ী দল হিসেবে সরকার গঠন করেছে। এই মুহূর্তে সরকার গঠন করার পর বেশ কয়েকটা মাস পেরিয়ে গেছে আপা, এই শপথ গ্রহণের পরে এই মুহূর্তে এই অবস্থানে দাঁড়িয়ে সামনে কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? সামনে আসলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সহ তার সমস্ত হ্যান্ডসগুলো। এই মোকাবেলার প্রথম যেটা সমস্যা সেটা হলো অর্থনৈতিক সমস্যা। উনি যে সময় বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছেন তখন দেশের অর্থনীতির অবস্থা তলানিতে, নাই বললেই চলে। ঋণের উপর চলছে দেশ। ম্যাক্সিমাম টাকা যা বৈদেশিক টাকা ছিল আমাদের, সেটা ডলার হয়ে আপনার বিদেশে পাচার হয়ে গেছে। তো আর যা আছে সেটা আপনার বড় একটা পোষণ আপনাকে ঋণের আপনার কিস্তি দিতে হচ্ছে। তারপরে সামনের দিকে চলার জন্য এত বড় বাজেটটাকে সাকসেস করার জন্য যে রাজস্ব, সেটা তোলা একটা চ্যালেঞ্জ। বিদেশ থেকে আপনার কিছু কোম্পানি আনা, বিদেশি কিছু আমাদের স্কিল করে জনগণ পাঠানো, সব কিছু মিলে আর্ন করা একটা বড় ব্যাপার। এটা একটা চ্যালেঞ্জের মুখে আছে সরকার। দ্বিতীয় চ্যালেঞ্জ সরকারের জন্য অনেক দিনের অনিয়ম বলতে আপনার আইন শৃঙ্খলা একদম তলানিতে ছিল, সেটাও সেই জায়গাটায় আগের জায়গায় ফেরত আনা একটা অনেক বড় চ্যালেঞ্জ। গত কয়েক মাসে কি একটু পরিবর্তন পাননি? কিছুটা পেয়েছি, কিন্তু যেভাবে আমরা আশা করছি 4 মাস তো আসলে মানে প্রাইমারি স্টেজ একদম, সেখানে আমি ওইভাবে আপনাকে বলবো না। তবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে উনি বলেন নাই ফলাফলের রেজাল্টটা, উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন সর্বোচ্চ এবং পরিবর্তন দেখাবেন, কিন্তু কিভাবে দেখাবেন সেটা উনি ভেতরে রেখেছেন, বাইরে প্রকাশ করেন নাই। তো আমরা আশাবাদী যে সবাই মিলে যদি আমরা, যেমন ধরেন মিরপুরের যে হত্যাকাণ্ডটার বিচারটা হলো, তো এরকম আমরা চাই যে প্রত্যেকটা বিচার খুব তাড়াতাড়ি হোক এবং বিচার কার্যকরী হোক, এটা আমরা এইভাবে চাই। সেটাও হয়তো বা যেমন ধরেন বাজেটে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের লক্ষ্যে পৌঁছতে 4 বছর লাগবে। তো আমরা 4টা বছর তো 5 বছরের মধ্যেই থাকে, তো আমরা ওই হিসেবে স্টেপ বাই স্টেপ আমরা ধারাবাহিকভাবে এটার চেঞ্জটা আসছে এবং আমরা চাচ্ছিও তাই। একদিনে যেমন একদম সুজলা সুফলা করা যায় না, একদিনে তেমন লন্ডভন্ড করে দীর্ঘ প্রক্রিয়া লাগবে। এটা আপা, বাজেট তো পাস হয়েছে এবং এখানটায় বেশ কয়েকটি চাপ আছে আমাদের উপর। আমরা সাধারণ নাগরিক হিসেবে এটা দেখতে পাই যে মূল্যস্ফীতির একটা চাপ আছে, বৈদেশিক রিজার্ভের একটা সংকট আছে, আর সেই সাথে আছে কর্মসংস্থানের ঘাটতি। আমি তো আপনাকে এটা বললাম, রিজার্ভের যেটা গত মাসে সর্বোচ্চ, এই পর্যন্ত সর্বোচ্চ রেমিটেন্স আসছে গত মাসে। ঠিক তেমনই আমরা আশা করছি যে আমাদের আরও ভালো কিছু আসবে। এটা একটা গেল। আর আপনার কর্মসংস্থান, এইবার বাজেটে ধরা হয়েছে যে 1 কোটি মানুষের কর্মসংস্থান টার্গেট। আমরা আশা করব তার ম্যাক্সিমাম পূরণ করতে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 2টা দেশ ভ্রমণ করেছেন, সেখানে একটা দেশে তো আপনার বলেছেন যে কিভাবে আমাদের স্কিল বা আনস্কিল মানুষগুলোকে আমরা কিভাবে তাদের ওখানে কাজে পাঠাতে পারি, সেটার ব্যবস্থা হচ্ছে আমরা আশা করি। এবং দেশে আপনার শিক্ষায়, যুব ক্রীড়ায় সর্বোচ্চ, স্বাস্থ্যের সর্বোচ্চ আপনার ধরা হয়েছে, কি বলে যে বাজেট ধরা হয়েছে, যে বাজেটে স্বাস্থ্য ডিপার্টমেন্টে শুধু আপনার লক্ষাধিক কর্মচারী নিয়োগ করা হবে। সেখানে আবার আরেকটা ভালো খবর যে 80% থাকবে নারী। তো এই যে নারীদের বা ওইভাবে নিয়োগটা আমরা দেখব। এতদিন তো আরেকটা সরকারের বাজেটের উপর ছিল, টানাপোড়েন ছিল। এই বাজেটে নতুন করে আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের ফুলফিল হবে আমাদের টার্গেটটা, মানে প্রথম বছরের টার্গেটটা। আপা, নারী সংসদ সদস্য হিসেবে ধর্ষণ এবং নারী নির্যাতনের দ্রুত বিচার নিয়ে কিন্তু আপনি বেশ জোরালো অবস্থান আপনার
জোরালো অবস্থানটা আমরা টের পেয়েছি আপা। আইনি সংস্কার এবং বাস্তবায়নের জন্য আসলে কি কি পদক্ষেপ প্রয়োজন আপনার কি মনে হয়? রামিসার বিচার তো দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে আমরা শোনেন, জেনেছি আইনি already। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী ঠিক 20 দিন আগে আমি ওনার সাথে একটা প্রোগ্রামে ছিলাম আমি সিং, ওইখানে উনি প্রথমে ঘোষণা দিয়ে বলেছেন যে এই বিচারটা 1 মাসের মধ্যে হতে হবে এবং এই বিচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আশা করছি এবং সেটাই হয়েছে। তো এটা তো স্পেশালটাকে আমি বাদ দিলাম। এবং এখানে আমরা এখন মাননীয় চাই, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছিল বলেই বোধহয় এটা আমি সম্ভব এটাই হয়েছে। বলছি, আমরা এখন চাই যে এই টাইপের বিচারগুলো সবগুলোই যেন তরিত হয়। তবে এইখানে একটা কথা থেকে যায়, অনেক সময় বিচার প্রহসনের শিকার হয়, কারণ বিচার তো সাক্ষীর উপর ডিপেন্ড করে বিচার হয়। সেইখানে যদি অনেককে ফাঁসানোও হয়, এই ফাঁসানোটা কিন্তু তড়িঘড়ি করলে কিন্তু দেখা যাবে যে নির্দোষ ব্যক্তিও দোষী সাব্যস্ত হয়ে যদি কার্যকর হয়ে যায়, তখন কিন্তু ওটা চাইলেই আর ফেরত আনা যায় না। এই জিনিসটাও আমাদের বিবেচনার মধ্যে থাকবে এবং এই আইনটা আসলে আমরা সংশোধনী এনে বিশেষ কিছু জায়গায়, লাইক আপনার একটা সময় অ্যাসিড নিক্ষেপ ছিল বাংলাদেশে প্রচুর, সেটাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 0 টলারেন্সে নিয়ে এসেছিলেন। এখন পর্যন্ত তাই আছে, এখনও ওই খবরটা আমরা আগের মতো শুনি না। ঠিক একই অবস্থায় যদি ধর্ষণ এবং এই যে মার্ডারগুলো চরমভাবে, এই জিনিসগুলো আমরা আনার চেষ্টা করব। আপা, বিএনপি এবং জামাতের বর্তমান সম্পর্ক নিয়ে একটু জানতে চাই। যে অনেকে বলে থাকেন জামাতকে বিএনপি আর আগের মতো বিশ্বাস করছে না, এটি আসলে কতখানি সত্য? এটা আসলে সত্যতার তো কোনো, আসলে আপনি বিশ্বাসের কাজ করলে বিশ্বাস করবে, বিশ্বাসের কাজ না করলে কিভাবে বিশ্বাস করবে? যারা কিনা আপনার 5ই আগস্টের পরেই প্রথম বক্তৃতায় যাদের চিফ বলেন যে একটা জালিমকে বিদায় করে আরেকটা জালিমকে আমরা আনবো, এই যে বক্তব্যটা, এইটাই তো, বেশি কিছু তো বলতে হয় না। ওই বলে না, 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুনাই যথেষ্ট, এটার জন্য তো বেশি কিছু বলতে হয় না। তো ওনার ওই কথাতেই তো বোঝা গিয়েছে যে ওনাদের আর যাই হোক ওই যে টেনে নামিয়ে ফেলবে, যেভাবে গেছে হাসিনা সেভাবে যাবে তারেক বা এরকম খালেদা, এই কথাগুলো কিন্তু তারাই বলেছে, এটা কিন্তু আমরা বলিনি। তো যারা আপনার জ্বর না হতে যেখানে নাপা খাওয়া দরকার সেখানে আপনার কুইনাইন খাইয়ে দেয়, তাদের সঙ্গে তো আর যাই হোক বিশ্বাসের প্রশ্ন থাকে না। শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকীতে জাহান্নামের ইমাম মরণ দিবস হিসেবে বক্তব্য প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যায়ন? এটা দুঃখজনক, এটা দুঃখজনক এই জন্য বলবো, একজন মানুষ জাহান্নামী হবে না জান্নাতি হবে এটা একমাত্র আল্লাহই জানে, গড জানে। এটা আমরা যদি ধরে নিই, আমরা তাকে নামাজ পড়তে দেখেছি, আমরা রোজা করতে দেখেছি, তার শাস্তি হতে পারে সে যদি অপরাধ করে থাকে। সে কি অপরাধ করেছেন আমি জানি না, তো তার শাস্তি হতে পারে, কিন্তু সে জাহান্নামী হবে না বেহেশতি হবে সেটা কেউ বলতে পারে না। আর এটা যারা বলে তারা নিজেরাই জাহান্নামী হয়, কারণ আল্লাহর উপর হাত ঘোরানোর দায়িত্ব আপনার না, আমার না। এটা যে করেছে আমি তাকে ন্যাক্কারজনকভাবে আমি বলছি যে এটা সে আস্থা করে নিক্ষিপ্ত হওয়ার মতো কথা বলেছে। শহীদ জননী জাহানারা ইমামের প্রতি তাদের এত আক্রোশ কেন? জাহানারা ইমামের সন্তান শহীদ হয়েছে, এই দেশের জন্য যুদ্ধ করেছে, আর তারা এই দেশের বিপক্ষে ছিল। তো বিপক্ষ আর পক্ষের শত্রুতা তো সবসময়ই থেকে যায়, তারা এখনও ওইটাই ধারণ করে। মানুষ যদি সরে আসতো যে না, তার কৃতকর্মের ক্ষমা হবে কি হবে না এটা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তারা সর্বশেষ শহীদ মিনারে গিয়ে এই 26-এও বলেছে, স্মৃতিসৌধে গিয়ে 26-এও বলেছে আমরা শুধু নিয়ম মানার জন্য এসেছি। তার মানে আপনি ধারণ করেন না, আপনি লালনও করেন না, আপনি নিয়ম মানার জন্য এসেছেন। তো এটা তো সাংঘর্ষিক। এইরকম সাংঘর্ষিক অনেক কিছু আমরা আসলে জামাত ইসলামের কাছ থেকে দেখে থাকি। বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও আলোচনা করার চেষ্টা করবো। এবার আবার একটু সংসদের আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সম্প্রতি 500 টাকা এবং 1000 টাকার নোট বাতিলের একটা প্রসঙ্গ উঠে এসেছে। এটা আসলে কতখানি যৌক্তিক? আপনার কি মনে হয় কালো টাকা বা অর্থ পাচার রোধ করার জন্য এটা কি আসলে কার্যকরী হবে? এটা আর অনেক আগে হওয়ার কথা ছিল। আমি অনেক আগে ওই সরকার পতনের আমি 2-4 দিন পরেই আমি টকশোতে বিভিন্নভাবে বলতাম, তখন তো আর আমাদের সরকারে ছিল না।
তখন বলতাম তখন হলে আরও ভালো হতো, কারণ কিছু মানুষ তাদের টাকা ব্যাংকে না রেখে ক্যাশ নিয়ে ঘরে বসে আছে কিংবা রেখে চলে গিয়েছে, দেশ ছাড়া হয়েছে, তাদের এই টাকাগুলোর তো মূল্য সবসময় থেকে যাবে। কিন্তু টাকা যদি আপনি চেঞ্জ করেন, সেই চেঞ্জের যদি একটা সময় বলেন, তাহলে কিন্তু তারা আর ওই টাকাটা ব্যবহার করতে পারবে না। আর ব্যবহার যখন না করতে পারবে তখন কিন্তু তারা আর ওই এখনও কিন্তু এই দেশটা আওয়ামী লীগই চালাচ্ছে, যেহেতু টাকা তার হাতে আছে, লাইসেন্সগুলো তার হাতে আছে, তার ভারী লাইসেন্স আছে। যারা এখন বিএনপির আসছে বা যারা অন্য ইসের, তাদের লাইসেন্স তো ভারী না, তারা তো 17-18 বছর 20 বছর কাজ করতে পারে নাই, তাদের লাইসেন্সগুলো বাতিল হয়ে গেছে। যেমন ধরেন আমার ঘরেই প্রায় কেজি হিসেবে যদি 1 কেজি লাইসেন্স থাকে, প্রথম 8-10 বছর এটার প্রত্যেকটা রিনিউ করেছে, রিনিউ করে তারপরে যখন দেখেছে কোনো কাজই পায় না, আর প্রতি বছরই রিনিউ করতে আপনার 5-7 লাখ টাকা লাগে, তখন ওই লাইসেন্স রিনিউ করা বাদ দিয়েছে। তো এখন আবার নতুন লাইসেন্স করতে গেলে নতুন তার কাজ, তো নতুন লাইসেন্স করতে গেলে নতুন কাজ করলে তো ওই ভারী লাইসেন্সটা পাচ্ছে না সে। তো সেই জন্য আমার মনে হয় যে তাদের কাছে টাকাও আছে, তাদের কাছে লাইসেন্সও আছে, তো এই জায়গাটায় তাদের একটা ছন্দপতন হবে, টাকাটা থাকবে না। বা কেউ যদি এইভাবে অন্যায় করে অন্য কেউ ঘরে টাকা রাখে, সে তো একদিনে তো 1 কোটি টাকা আপনি ভাঙাতে পারবেন না। আপনাকে ভাঙাতে হলে এই টাকাটা কোথায় পেলো এটা জানতে হবে। আপনি ব্যাংক থেকে তুললে কোন ব্যাংক থেকে তুললেন আপনার জানতে হবে। সো ব্যাংকে থাকলে তো তোলার প্রয়োজন পড়ে না, ঘরে থাকলে এই টাকাটা আপনি ভাঙাতে পারবেন। তা আপনি বড় জোর 1 লাখ 2 লাখ টাকা ভাঙাতে পারেন, 2-4-5 কোটি 10 কোটি 50 কোটি টাকা তো আপনি ভাঙাতে পারেন না। এটাই আমার মনে হয়। আপা, আওয়ামী লীগ তো আবারও ধীরে ধীরে ফিরছে তাদের পুরনো ছন্দে, এরকম একটা আলোচনা সম্প্রতি আমরা শুনছি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরছেন, এই বছরই দেশে ফিরছেন। এটি কি আসলে বিএনপির জন্য হুমকি স্বরূপ? আচ্ছা, আপনি বলেন শেখ হাসিনাকে কি কেউ দেশ ছাড়া করেছে? উনি নিজেই পালিয়ে গেছেন, ঠিক আছে। এখন উনাকে বরং আপনার ইন্টারিম সরকার আনার জন্য অনেকবার চেষ্টা করেছেন, ওই দেশ তাকে ফেরত দিবেন না, যদিও তাদের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে। তো শেখ হাসিনাকে তো এনে এই দেশের বিচারের আওতায় রাখতে হবে, রাখবে। সেখানে শেখ হাসিনা আসতে চাইলে তো আমার মনে হয় না যে অখুশি হওয়ার কথা। তাহলে এই যে তিনি ফিরবেন এবং তার ফেরাকে না, উনি প্রত্যেকদিন ভয় দেখাচ্ছেন, উনি কিন্তু তার ফেরাকে কেন্দ্র করে উনি আর আগেও বলেছেন টুপ করে ঢুকে যাবে, তো টুপ করে ঢুকতে তো ওনাকে কেউ নিষেধ করে নাই, উনি আসুক না। পরবর্তীতে তিনি যদি আসলে এবছর না ফেরেন, তাহলে কি 1 জানুয়ারি 2027 সাল সেই সময় থেকে আবারও ব্যাপারটা ভিন্ন দিকে মোড় নিবে, যে সরকার তাকে ফিরতে দিচ্ছেন না বা এরকম কিছু করে কি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সুবিধা পাওয়ার কোনো সুযোগ আছে? ভারতের কাছে ওনাকে চাচ্ছে, ফিরতে না দেওয়ার তো সরকারের কোনো কারণ নাই, কারণ উনি আইনের আওতার মধ্যে আছে, আইনে ওনার ফাঁসি হয়েছে, ওনার আপনার অ্যাপিল করার সময়টাও চলে গিয়েছে, যে সময়টা থাকার কথা সেটা এখন নাই। তাহলে উনি কিভাবে আসবেন? উনি আসবেন তো ফাইট করার জন্য, তো ফাইট করার জন্য আসুক না, আসলে তো প্রথমে তাকে জেলে যেতে হবে। অনেকে যে বলছেন আপা, যে বিএনপির অনেক সমর্থকরা বলছেন বা যারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ আছে তারাও বলছেন যে শেখ হাসিনা কোনোদিন আর বাংলাদেশের মাটিতে ফিরতেই পারবেন না। আবার আপনারাও কিন্তু বলছেন যে তিনি ফিরে আসুক, তার শাস্তি নিশ্চিত হোক। আমরা তো চাই, এটা আপনার আইনের কথা, কিন্তু অনেকে যে বলছে আপনাদের মতো থেকে যে তিনি আসতে পারবেন না, আসেন না, আসবেন না, আসতে পারবেন না তা না, উনি আসবেন না, না আসার জন্যই তো উনি আরো তদবির করছেন। নইলে তো ইন্ডিয়া সরকার দিয়ে দিক না, উনি আসতে চাইলে উনি আসুক, আমরা তাকে সসম্মানে যেখানে থাকার কথা ওইখানেই রাখবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের আছে কিনা? সরকার নিজে থেকে কিছুই করবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উনি কোনো প্রতিহিংসা রাজনীতি করেন না, যে তার প্রমাণও আপনারা অনেক পেয়েছেন। চাইলে বাংলাদেশের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু কাউকে কিন্তু করা হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, যেটা আপনার নির্বাহী প্রধান ইন্টারিম সরকারের মুখ দিয়ে বলে গিয়েছিল, স্থগিত করেছিল, এটা আদালত স্থগিত রেখেছে। কতদিন রাখবেন এটা আদালতের কাজ, এটা বিএনপির কাজ না। নাম্বার 3, আপনার তোফায়েল আহমেদ সাহেব চলে গেলেন পৃথিবী ছেড়ে, তাকে কিন্তু যেখানে যেখানে দরকার জানাজা করার জন্য সরকার দিয়েছেন। এখন জানাজা শেষে যখন লাশের সামনে তারা জঙ্গি মিছিল করেন, তখন তো সেটা অ্যারেস্ট করবে, সেটা অন্য হিসাব।
কিন্তু জানা যায় কিন্তু কোনো বিএনপি সরকারের কোনো হ্যান্ডস কিন্তু তাদেরকে সমস্যা করে নাই। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা মাথায় জানাজা করেছেন তারা, যত লোকই হোক, তাকওয়া মসজিদে, তার এলাকায়, ভোলায়। তো এইখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে বিএনপি গায়ে পড়ে কিছু করবে না। আইনের জায়গায় বলবৎ থাকবে। আইনে যদি আপনার 5টা মামলা থাকে, আপনি আইনি লড়াই লড়বেন। আইভি বের হয়েই তো বলেছেন যে আমাকে সর্বোচ্চ এই সরকার সুবিধা দিয়েছে, আমার জন্য এই সরকার বেশ আমাকে ছেড়ে দিয়ে এই সরকার অনেক ভালো কাজ করেছে, আমাকে সরকার কোনো পেইন দেয় নাই। তো এইখান থেকে প্রমাণ হয়। অথবা আপনি যদি শিরিন শারমিনকে বোঝান, উনি 2 বছরের মতো 2.5 বছরের মতো পালিয়েছিলেন, উনি অ্যারেস্ট হলেন, তারপরে কিন্তু বের হলেন। সাবের হোসেন চৌধুরী, আপনার বয়স্ক সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব, এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে আর কি করতে পারে বিএনপি? তাহলে কি বিএনপি আওয়ামী লীগের এই যে স্বাভাবিক কর্মকাণ্ড আছে, সেটা কি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাদের স্বাভাবিক কর্মকাণ্ডকে সমর্থন করছে, বা এটিকে চালিয়ে যাওয়া ভালো হিসেবে মনে না, করছে? এমনি তো চালিয়ে যেতে পারবে না তারা, তাদের এখন নিষেধাজ্ঞা আছে, স্থগিতাদেশ আছে। তো সেইখানে তারা মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। যেটা ধরেন 23 তারিখে সর্বোচ্চ সরকারের হ্যান্ডস, আপনার পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমস্ত বাংলাদেশে পাহারা দিয়েছে, আর্মিও নেমেছিল যাতে তারা মিছিল মিটিং না করতে পারে। এটা করতে পারবে না, কিন্তু তারা তো থাকতে দিয়েছে। তারা তো আমাদেরকে দাঁড়ায় থাকতে দেয় নাই, 3 জন মিলে একখানে একটা মানববন্ধন করতে দেয় নাই। তারা আমাদের গুম করেছে, খুন করেছে, আমাদের জন্য আয়না ঘর বানিয়েছে, আমরা তো কিছুই করিনি সেগুলোর। আপা, সাম্প্রতিক সময়ে আরও একটা বিষয় নিয়ে খুব সমালোচনা হয়েছে সবখানে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এর বাইরেও মানুষ স্বাভাবিকভাবেই আসলে এই বিষয়টিকে খুব একটা যে স্বাগত জানিয়েছে তা নয়। সেটি হচ্ছে যে বর্তমান সরকারের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য শাহে আলম তার নিজ এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে একটা বড় অভিযোগ এসেছে। এটিকে আসলে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে কিনা কোনোভাবে? দেখেন, হাতের 5 আঙ্গুল তো সমান হয় না, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটা। এখন মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় তার এলাকা, মাননীয় প্রধানমন্ত্রী কিছুই ওই এলাকায় ওরকম কিছু করে নাই। এখন কোনো এমপি মন্ত্রী যদি তার এলাকায় কাজ করতে চায়, সেটা তো বাংলাদেশের ভেতরেই, হয়তো একটু বেশি একটা লোকাল গভর্নমেন্ট মন্ত্রী হিসেবে তার এলাকায় হয়তো একটু বেশি কাজ নিয়েছেন। এটাকে আপনি ধরলে অনেক কিছু, না ধরলে আপনার আইনের মধ্যেই পড়ে। আপনি বলতে পারেন যে সমবন্টন হয় নাই, 5টা যদি উপজেলা থাকে, 5টা উপজেলায় সমবন্টন হয় নাই, মন্ত্রীর উপজেলা একটু বেশি হয়েছে। হ্যাঁ, সেটা তো কাজের মাধ্যমেই হয়েছে। তা দেখতে দৃষ্টিকটু লাগতে পারে, কিন্তু আইনের মধ্যে কোনো নাই যে এটার জন্য তার চরম সমস্যা হবে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের দিকে যদি আমরা তাকাই, সেখানটায় কি তাদের কোনো আচরণ দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো চ্যালেঞ্জ তৈরি করে কিনা, এবং দল থেকে আসলে এই সব কিছুকে নিয়ন্ত্রণের জন্য কি ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আপনি মনে করছেন? সর্বোচ্চ কঠোর পদক্ষেপ আপনি দেখেছেন কয়েকদিন আগে নারায়ণগঞ্জের এমপির ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। তো এমপির ছেলে যখন অ্যারেস্ট হতে পারে, তাও আবার নারায়ণগঞ্জের মতো, ঢাকার পাশেই নারায়ণগঞ্জের মতো জায়গায়, তখন এখান থেকে তো আর বলার কিছু থাকে না। সর্বোচ্চ যেইটুকু কেউই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হচ্ছে, কেউই তার জায়গা থেকে শাস্তির ঊর্ধ্বে না। অন্যায় করলে, অপকর্ম করলে তাকে শাস্তি পেতে হবে, যদি তার নলেজে যায়, যদি তার ওই সারাউন্ডিংয়ে যায়, এবং যদি এটা বলতে হবে। এখন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছেড়ে দেয়, সেখান তো কিছু করার নাই, এত কিছু খবর তো রাখা সম্ভব না। কিন্তু যে কোনো জায়গায় আপনার সর্বোচ্চ শাস্তি তাকে পেতে হবে, যদি এটা নলেজে আসে আমাদের। আপা, তুরাগ নদী নিয়ে বেশ কথা হচ্ছে গত কয়েকদিন ধরে, বিশেষ করে 23শে জুনের পর থেকে 3 মরদেহ নিয়েই মূলত এই আলোচনার সৃষ্টি, এবং নেটিজেনরা বলছে যে নতুন উপায়ে আসলে গুম ফিরছে। এ বিষয়ে আপনি কি বলবেন আপা? এটা আমি আসলে শুনেছি কি, আমি আপনাকে বলি আপনার সাথে, এরা যখন মিছিল করবে করে এসে তারপরে পালিয়ে যাচ্ছিল পুলিশের তাড়া খেয়ে তারা নাকি আপনার নৌকা থেকে ঝাঁপ দিয়েছিল অনেকেই। সেইখানে 2-3 জন হয়তো সাঁতারে বা স্রোতের মধ্যে পড়ে, হতে পারে, ওটা তো একটা নদী, এই ঘটনাটা ঘটেছে। সেটা পুলিশের সাথে আসামিদের সম্পর্ক, এইখানে আমি অন্য কিছু দেখছি না। হ্যাঁ, এটা দুর্ঘটনা, এটা দুঃখজনক,
এটা যে কোনো মৃত্যুই আমার কাছে দুঃখজনক। জীবন্ত জীবনী, শাস্তির জায়গায় থাকতে পারতো, কিন্তু ছেলেটা তো বেঁচে থাকতো। অ্যারেস্টও যদি হতো হয়তো 1 বছর 2 বছর সে শাস্তি খাটতো, কিন্তু বেঁচে তো থাকতো। কিন্তু এইখানে তার ভাগ্যটাই হয়তো ওরকম ছিল। আমি এখন এটাকে যে রাজনৈতিকভাবে কালার দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আরও দুঃখজনক। আপা, আমরা জুলাই আন্দোলনের দিকেও যদি তাকাই, সেই সময়টা আমরা কোটা নিয়ে একটা আন্দোলনকে দেখেছি, যে কোটা বিরোধী আন্দোলন থেকেই কিন্তু মূলত জুলাইয়ের এই গণ অভ্যুত্থানের সৃষ্টি, এবং সেখানটাই সকলে আসলে বলেছে কোটা থাকা উচিত নয়, কোটা থেকে বাংলাদেশকে বেরিয়ে আনবে। আপনি যখন সংসদে এসেছেন নারী কোটা থেকে, এবং সেখানটায় জনগণের সরাসরি ভোটে নয়, আপনি এই জায়গাটা থেকে কি কোনো ধরনের স্ববিরোধিতা খুঁজে পান? আমি এই জায়গায় স্ববিরোধিতা খুঁজে পাই না, তবে এই জায়গাটা আমি লাইকও করি না। আমি এখন বাংলাদেশে যখন নারী কোটাটা ছিল এই জায়গাটায়, তখন বাংলাদেশের নারীরা অনগ্রসর ছিল। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আমি গত বছরের রিপোর্ট বলি, গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা ভর্তি হয়েছিল 53%, তার মানে পুরুষ 47%। মেডিকেল কলেজগুলোতে নারীরা ভর্তি হয়েছিল গত বছর 65%, তার মানে পুরুষ 35%। তো যখন নারীদের এই অবস্থা, এই সময়টা কোটা, আমি কোনো কোটাই মনে করি না। এবং আপনি দেখেন যে কোটা নিয়ে যে রাজনীতি হয়েছিল 24-এ, সেই কোটায় কিন্তু নারীরা কেউ প্রতিবাদ করে নাই, নারী কোটার জন্য চায় নাই যে এটা থাকুক। তো সেইখানে এটা আরেকটা জিনিস যেটা আমি বললাম, এটাকে আপনাকে এক ধরনের কোটাও শুধু বলবেন তাও বলতে পারেন না, এটা অনেকটা উচ্চকক্ষের মতো। 6 জন পুরুষ এমপি ভোট দিয়ে, জেনারেল এমপি ভোট দিয়ে একজন নারীকে এমপি বানান। তো 6 জন পুরুষকে ভোট দেন, মিনিমাম 6 দুগুণে 12 লাখ ভোটার বা 10 লাখ ভোটার। তো 10-12 লাখ ভোটারের ভোটে সে এমপি হয়। তার ভোটে আবার যখন এটা হয়, সেটা যদি ওইভাবে উচ্চকক্ষের মতো দেখা হয়, তাহলে কোনো সমস্যা নেই। যদি কোটা ধরে, তাহলে এটা আমি অ্যালাউ করি না, কারণ আমি কোটায় থাকতেও চাই না, আমি হতে চাইও নাই। আমি এলাকায় কাজ করেছি, আমাকে এরকমই কথা বলা হয়েছিল যে আমাকে দিয়ে দিবে এই আসনটা। তারপরে কি কারণে, কি জন্য আমি জানি না, যে যাই হোক আরেকজন মনোনয়ন পেয়েছে। তো আমি মনে করি যে আমি তো যোগ্য। আপনি জানেন যে অনেকেই কিন্তু প্রতিবাদ করে, নারীরাও আছে, ইলেকশন করে স্বতন্ত্র হয়ে এসেছে। আমারও সেইটুকু কোয়ালিটি আল্লাহ দিয়েছিল আপনাদের দোয়ায়। তো আমি সেটা পারি নাই, কারণ আমি দলের বিপক্ষে যেতে চাইনি। বহুদিন এই দলটাকে সন্তানের মতো ভালোবাসি, প্যারেন্টসের মতো ভালোবাসি, এই কারণেই হয়তো হয় নাই। যেহেতু কোটা প্রসঙ্গটি এলো, সেহেতু আরও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই আপা। আপনি সংসদে আছেন, এবং সংসদে আরও বিরোধী দল থেকেও আরও অনেক নারীরা আছেন, যে দলে আসলে একটা সময় মনোনয়ন দেওয়ার ব্যাপারে তারা আসলে দ্বিধায় ছিলেন, বা আসলে তারা চাননি নারীদেরকে মনোনয়ন দিতে, এবং তারা দেনওনি। পরবর্তীতে আবার নারী কোটায় তাদেরকে আমরা সংসদে দেখতে পাচ্ছি, এবং এই নারীদের সংসদে অংশগ্রহণ করানোর মানে ট্রফি নিয়ে একটা বড় বিষয় সামনে এসেছিল কিছুদিন আগে। এটাকে আপনি কিভাবে দেখবেন? নারীরা কি আসলেও ট্রফি কখনো হতে পারে? এটা একটা সময় এটাকে মনে করা হতো, যখন রাজনীতি কর্মীকে গুরুত্ব না দিয়ে স্পেশাল কাউকে গুরুত্ব দেওয়া হতো, স্পেশাল। এটা আপনি নিশ্চয়ই বুঝেন। সেই সময়টা, এরশাদের সময় এটা বলা হয়েছিল যে 30 সেট অলংকার সংসদ সদস্য, তখন 30 জন ছিল। এখন তো আর ওই জায়গাটা নাই। লাইক আমি আমাদের দলের যারা এমপি হয়েছেন, ম্যাক্সিমাম 95% নারী এখানে রাজনীতি করা, ছাত্র রাজনীতি, মহিলা রাজনীতি তারা করা। তো সেইখানে আমি মনে করব যে গুড ডিসিশন। কিন্তু যারা বলেছেন ট্রফির মতো, তারা পরবর্তীতে নিজেরাই ট্রফি হয়ে গিয়েছেন। একজন নারী যখন এই এমপি হতে পারে, তাহলে সে কেন নমিনেশন পেতে পারে না? যখন কি না সংস্কারের যে কমিটি ছিল, সেই কমিটিতে সবাই কিন্তু মুসলেকা দিয়েছিল। আমি শেষ করি, নো, সব দলই সিগনেচার দিয়েছিল 5% নারীকে মনোনয়ন দিবে। কোনো দলই কথা রাখেনি। আর তাদের দল তো একজনকেও দেয় নাই। অনেক দল আছে 500 কোটায় দিয়েছে, কিন্তু তারা কাউকেই দেয় নাই। তো এইখান থেকে প্রমাণ হয় যে তারা নারীকে অন্য চোখে দেখে, এবং তারা যাদেরকে দিয়ে বলিয়েছিল ট্রফির কথা, পরবর্তীতে তাদেরকেই তারা ট্রফি বানিয়েছে। তারা কিন্তু এমপি হয়েছে।
আপা একটু আমি যোগ করতে চাই যে তারা বারবার করে এটিও বলেছেন যে তারা আসলে তৈরি নন তৈরি হতে কি হতে একবিংশ হয়? শতাব্দীতে এসে নারীদের সংসদে যাবার জন্য তৈরি হতে বা মনোনয়ন পাবার জন্য তৈরি হতে কি লাগে? আমি বলি আপনাকে, এই সংসদে অনেক পুরুষ আছে যারা আন্ডার এসএসসি, অনেক। তারা কিভাবে তৈরি হয়েছে? তৈরি হতে কি লাগে? অনেকেই আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, অনেকে আছে মেম্বার, বিরোধী দলের 12 জন নাকি কমিশনার ছিল ইউনিয়ন পরিষদে বা পৌরসভার, কমিশনার থেকে এমপি হয়েছে, তারা কল্পনাই করে নেই। তাহলে আর বুয়েট মেডিকেল থেকে পাশ করা নারীরা, এদের শেখার জন্য কি লাগবে আমাকে বলেন তো? এরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে, যে তাদের কেউ চিনেন না, নেভার এভার। তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি, আপনার বাড়িতেও তারা গিয়েছে বোরকা পরে, তারা বাড়ি বাড়ি কীভাবে ভোট চাইতে হয়, ভোট কীভাবে আদায় করতে হয় তারা জানে। তো ভোটটা আদায় করাই তো একটা প্রশিক্ষণ। তো এটা তো পুরুষের চেয়েও তাদের প্রশিক্ষণ বেশি, তারাই এটার মেন কাজ করেছে। তারা নিজেরা বলে তাদের সুরা সদস্য নাকি 43% নারী। তো তাইলে তাদের এখানে কেউ একজন নারীও 43%-এর মধ্যে আপনার যোগ্য হলো না, এটা কিভাবে সম্ভব? এটা তারা যা বলে তা করে না, যা করে তা বলে না। ওইখানে সিগনেচার দিয়েছে 5%, 1%ও করে নাই, একটাও করে নাই। আবার যেটা করে সেটা তারা বলে না, যাদেরকে দিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে ওইটা তারা বলে নাই। অনেক ধন্যবাদ আপা, অনেক বিস্তারিত আলাপ করছিলাম আমরা, একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আজকের জন্য সব শেষ প্রশ্ন, সেটি হচ্ছে বিএনপির সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কি? দল এবং সরকার হিসেবে ভুল ত্রুটি শুধরে জনগণের আস্থা কি আরো বাড়ানো উচিত নয়? বাড়ানোর চেষ্টা করছে বিএনপি। 4 মাসের সরকারকে তো আপনি আগেই ফাইনাল রেজাল্ট বলে দিতে পারেন না। আপনি 4.5 বছরে কিছুটা ফাইনাল বলতে পারেন। আপনি 4 মাসের সরকারকে আপনি সহযোগিতা করতে পারেন, বুদ্ধি দিতে পারেন, পরামর্শ দিতে পারেন এবং তার সাথে তার সমালোচনাও করতে পারেন। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামীতে আবার যখন দেখা হবে তখন আরো সম্ভাবনার কথা জানা হবে এবং যে সংকটগুলোর কথা আমরা বলেছি, চ্যালেঞ্জগুলোর কথা বলেছি, সেই চ্যালেঞ্জগুলো আমরা সবাই হাতে হাত মিলিয়ে মোকাবেলা করতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল নীলোফার চৌধুরী মনির সাথে এবং সেই কথায় আমরা আজকের দিন পর্যন্ত যে বিষয়গুলো এসেছে, সাম্প্রতিক সময়ের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি, উত্তরণের পথ খুঁজেছি। কথা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো প্রসঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন।